হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বরবা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো আদি মধ্যযুগের ইতিহাসের যে উপাদানগুলি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এখানে পার্ট 2 দেওয়া আছে, তার কারণ হলো আগের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম পার্ট 1 নিয়ে, অর্থাৎ এই যে আদি মধ্যযুগের যে ইতিহাসের উপাদান রয়েছে এটা কিন্তু যে মূলত বলা হয়েছে যে ইতিহাসের এক্ষেত্রে দুটি ভাগে ভাগ করে কিন্তু আলোচনা করেছেন। একটি হলো সাহিত্যিক উপাদান এবং আরেকটি হলো প্রত্নতাত্ত্বিক উপাদান। এবং এই যে সাহিত্যিক উপাদান রয়েছে এই সাহিত্যিক উপাদানেরও কিন্তু দুটি ভাগ রয়েছে, একটা হলো দেশীয় সাহিত্য এবং একটা হলো বিদেশি সাহিত্য। আগের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম সাহিত্যিক উপাদান থেকে দেশীয় সাহিত্য নিয়ে। তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি তারা আগের ভিডিওটি দেখে তারপরে আজকের ক্লাসটি দেখতে পারো, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে যে দেশীয় সাহিত্যের মধ্যে কোন কোন বিষয়গুলি ছিল। যার জন্য আগের ক্লাসে পার্ট 1 আলোচনা করেছিলাম, আজকের ক্লাসে আলোচনা করব যে সাহিত্যিক উপাদান থেকে বিদেশি সাহিত্য নিয়ে, যার জন্য এখানে পার্ট 2 দেওয়া আছে। এবং পরবর্তী পার্টে আলোচনা করব যে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি কী কী রয়েছে। তাহলে দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। সমস্ত রকমের ইনফরমেশন যা রয়েছে কোর্স ফি সংক্রান্ত সেটা কিন্তু একদম ভিডিওর শেষে আর কি বলে দেবো, ঠিক আছে? দেখো, এক্ষেত্রে বলা হয়েছে যে এই যে বিদেশি সাহিত্য রয়েছে সেই বিদেশি সাহিত্যের মধ্যে কি কি রয়েছে। যেমন দেশীয় সাহিত্যের মধ্যে তো বিভিন্ন যে গুরুত্বপূর্ণ তথ্য মানে টপিকগুলি রয়েছিল, বিভিন্ন ডিটেলসগুলি ছিল, যেমন পুরাণ থেকে শুরু করে সেখানে স্মৃতিশাস্ত্র ছিল, এছাড়াও আরও বিভিন্ন তথ্য ছিল, পয়েন্ট বিভিন্ন ছিল। তো এই বিদেশি সাহিত্যের মধ্যে রয়েছে হচ্ছে বিভিন্ন বিবরণ বা যে আরবীয় বিবরণ বা আরবীয় সাহিত্য, চৈনিক সাহিত্য। তো প্রথমে দেখো যেটা প্রথম পয়েন্ট আছে সেটা হলো চৈনিক সাহিত্য। এই সম্পর্কে কি বলা হয়েছে দেখো, খ্রিস্টীয় 7ম শতাব্দীতে চীনা পরিব্রাজক হিউয়েনসাং হর্ষবর্ধনের রাজত্বকালে বৌদ্ধ তীর্থস্থান পর্যবেক্ষণ এবং বৌদ্ধ শাস্ত্র অধ্যয়ন করতে কিন্তু ভারতে এসেছিলেন। তাহলে চৈনিক যে সাহিত্য সেই চৈনিক সাহিত্যের মধ্যে প্রথমেই কার কথা বলা হয়েছে? হিউয়েনসাংয়ের কথা বলা হয়েছে। হিউয়েনসাং কে ছিলেন? একজন চীনা পরিব্রাজক ছিলেন। কত খ্রিস্টাব্দে তিনি ভারতে এসেছিলেন? খ্রিস্টীয় 7ম আর কি শতাব্দীতে তিনি কিন্তু ভারতে এসেছিলেন। তো এক্ষেত্রে কি বলা হয়েছে, হর্ষবর্ধনের রাজত্বকালে তিনি কি করেছিলেন যে বৌদ্ধ তীর্থস্থান পর্যবেক্ষণ এবং কিন্তু যে বৌদ্ধ শাস্ত্র অধ্যয়ন করতেই কিন্তু তিনি ভারতে এসেছিলেন। এরপরে বলা হয়েছে যে ভারতের বিভিন্ন অঞ্চল পরিভ্রমণ করে তিনি সিইউকি গ্রন্থটি রচনা করেন। এবার তিনি হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসলেন। তো এখানে এসে কিন্তু তিনি দীর্ঘ দিন বা অনেক দীর্ঘ বছর তিনি কি করলেন যে ভারতে আর কি বসবাস করলেন বা অবস্থান করলেন। তো এবার তিনি ভারতে অবস্থান করলেন, তার ফলে কি হলো, তিনি ভারতের কিন্তু বিভিন্ন জায়গা তিনি ভ্রমণ করলেন। তো সেটাই বলা হয়েছে তার যে ভারতের যে তিনি বিভিন্ন অঞ্চলে পরিভ্রমণ করলেন, সেই পরিভ্রমণে তিনি কি করলেন, একটি গ্রন্থ রচনা করলেন। গ্রন্থটি কি ছিল? সিইউকি। তো যেহেতু এই যে হিউয়েনসাং ছিলেন তিনি হর্ষবর্ধনের সময়কালে ভারতে এসেছিলেন, তো তার যে এই বিবরণটি রয়েছে নিশ্চয়ই তার এই বিবরণ থেকে হর্ষবর্ধন সম্পর্কে জানা যায়। এছাড়াও কি বলেছে, ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের বিবর্তন ছাড়াও পুষ্যভূতিরাজ হর্ষবর্ধনের রাজত্বকাল এবং সমসাময়িক ভারতের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক জীবন সম্পর্কে বহু তথ্য এতে পাওয়া যায়। এতে পাওয়া যায় বলতে যে তার এই গ্রন্থটিতে কিন্তু পাওয়া যায়। তাহলে যেহেতু বললাম প্রথমেই যে তিনি হর্ষবর্ধনের রাজত্বকালে বা হর্ষবর্ধনের সময়ে তিনি কি করেছিলেন যে ভারতে এসেছিলেন এবং ভারতের বিভিন্ন জায়গায় তিনি পরিভ্রমণ করলেন। তো তার যে ভারতের বিবরণ সংক্রান্ত যে গ্রন্থটি তিনি লিপিবদ্ধ করলেন সেই গ্রন্থটির নাম ছিল সিইউকি। তো তিনি তার গ্রন্থটি থেকে হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে, মানে হর্ষবর্ধনের কি রাজত্বকাল, কত টাইমিং পিরিয়ডটা কি ছিল, এছাড়াও সমসাময়িক ভারতের রাজনৈতিক অবস্থা কি ছিল, সামাজিক অবস্থা, ধর্মীয় অবস্থা, অর্থনৈতিক অবস্থা বা অর্থনৈতিক জীবন কেমন ছিল সেটা সম্পর্কে কিন্তু বহু তথ্য তিনি কি করলেন, লিপিবদ্ধ করলেন। কোথায়? তার এই সিইউকি গ্রন্থে। এছাড়াও বলা হয়েছে আবার 7ম শতাব্দীর শেষে সিং ভারতে এসেছিলেন। তাহলে এই যে চৈনিক সাহিত্য পড়ছি, প্রথমে চীনা পরিব্রাজক কে ছিলেন? হিউয়েনসাং। দ্বিতীয়টা ছিল হচ্ছে সিং। তো সিং হচ্ছে ভারতে আসেন এবং তার বিবরণীমূলক যে গ্রন্থের নাম ছিল সেটা ছিল হচ্ছে কাও ফা কাং সাং চুয়েন। এটা তার কিন্তু বিবরণীমূলক গ্রন্থের নাম ছিল। এই গ্রন্থটি থেকে ভারতের রাজনৈতিক ইতিহাস রচনার কাজে কিন্তু বিশেষভাবে সাহায্য না করে থাকলেও আর্থ সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাস রচনার কাজে কিন্তু বিশেষভাবে সাহায্য করে থাকে।
মানে ই সিংয়ের যে বিবরণীমূলক গ্রন্থটি রয়েছে সেটা রাজনৈতিক ইতিহাস যে রচনার ক্ষেত্রে বা সেই সময়কার যে রাজনৈতিক ইতিহাস কী ছিল সেটা জানার ক্ষেত্রে বিশেষ কিন্তু ভূমিকা পালন না করে থাকলেও সেখানে সেই সময়ের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ইতিহাস কেমন ছিল বা ইতিহাস রচনার কাজে কিন্তু এই তার গ্রন্থটি কিন্তু বিশেষভাবে কিন্তু সাহায্য করে থাকে। এছাড়াও রয়েছে আরেকটি বিবরণ, সেটা হচ্ছে আরবীয় সাহিত্য। তাহলে বিদেশি সাহিত্যের মধ্যে মূলত এখানে দুটি পার্ট রয়েছে, একটা হচ্ছে চৈনিক সাহিত্য অর্থাৎ চীনা বিবরণ, একটা হচ্ছে আরবীয় সাহিত্য অর্থাৎ আরবীয় বিবরণ কি রয়েছে। দেখো আরবীয় বিবরণ সম্পর্কে রয়েছে হচ্ছে যে এখানে বলা হয়েছে আরবদের সিন্ধু বিজয়ের পরবর্তী সময় থেকে কি হয়েছিল, বহু আরবীয় পর্যটক যে পণ্ডিতেরা তারা কি করলেন, ভারতবর্ষে ভ্রমণ করলেন। এবার বিভিন্ন চৈনিক পণ্ডিতেরা ভারতবর্ষে ভ্রমণ করলেন, ঠিক তেমনই কিন্তু বিভিন্ন আরবীয় পণ্ডিতেরাও কিন্তু বা পর্যটক যে সমস্ত পণ্ডিতেরা ছিলেন তারাও কিন্তু ভারতে ভ্রমণ করলেন। এবং বলেছে খ্রিস্টীয় নবম শতকে একজন উল্লেখযোগ্য আরবীয় পর্যটক হলেন যে সুলেমান। তাহলে আরবীয় পর্যটকদের মধ্যে একজন অন্যতম উল্লেখযোগ্য কে ছিল, সুলেমান, যিনি কি পাল রাজ্যে ছিলেন, দেবপালের সময় কি করলেন, ভারতে এসেছিলেন। এবং তার বর্ণিত যে বিবরণ সেটার নাম ছিল সিলসিলা উত ওয়ারিস। তাহলে এই যে সুলেমান ছিলেন একজন আরবীয় যে মানে পর্যটক ছিলেন, তিনি কি করলেন, মানে পাল রাজ যে ছিলেন দেবপাল, তার আমলে তিনি কি করলেন, ভারতে এসেছিলেন। এবং তার যে এই যে তিনিও ভারতে বিভিন্ন জায়গায় ভ্রমণ করলেন, পরিভ্রমণ করলেন, এবং তার যে ভারত সম্পর্কে তার যে বিবরণীটির নামের কথা বলা হয়েছে বা তার যে বর্ণিত বিবরণটি সেটি ছিল হচ্ছে সিলসিলা উত ওয়ারিস। এবং এই গ্রন্থ থেকে পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট রাজ্যের প্রতিদ্বন্দ্বিতার চিত্র পাওয়া যায়। অর্থাৎ এই যে তার সিলসিলা উত ওয়ারিস গ্রন্থটি রয়েছে সেখান থেকে পাল, প্রতিহার, রাষ্ট্রকূটদের সম্পর্কে জানা যায়। এছাড়াও তাদের মধ্যে যে একটা ত্রিশক্তির সংগ্রাম হয়েছিল সেটি নিয়েও সম্পর্কেও কিন্তু জানা যায়। কোথা থেকে, এই সুলেমানের যে বর্ণিত বিবরণী ছিল সিলসিলা উত ওয়ারিস, এটা থেকে কিন্তু জানা যায়। এবং এই আলোচ্য পর্বে আর এক উল্লেখযোগ্য আরবীয় পণ্ডিত ছিলেন হচ্ছে আল-বেরুনি বা আল-বেরুনি। তো আরবীয় সাহিত্যের মধ্যে মূলত রয়েছে সুলেমান সম্পর্কে এবং আল-বেরুনি সম্পর্কে। আল-বেরুনি ছিলেন হচ্ছে যে একজন আরবীয় আর কি যে সাহিত্যিক, মানে তিনি আরবীয় পণ্ডিত ছিলেন। এবং তার যে বর্ণিত যে গ্রন্থটির নাম ছিল সেটা ছিল হচ্ছে তহকিক ই হিন্দ বা যেটাকে বলা হয় তারিখ উল হিন্দ, তিনি কিন্তু রচনা করলেন। এবং এই আল-বেরুনি মূলত কার সময়কালে এলেন, যেমন এখানে সুলেমান পালরাজ দেবপালের সময় এসেছিলেন, তো আল-বেরুনি এসেছিলেন হচ্ছে সুলতান মাহমুদের রাজত্বকালে। অর্থাৎ সুলতান মাহমুদ কিন্তু এই আল-বেরুনিকে তার সভাসদ রূপে কিন্তু আমন্ত্রণ জানান। কেন আমন্ত্রণ জানান, কারণ আল-বেরুনির পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে কিন্তু এই সুলতান মাহমুদ আল-বেরুনিকে তার সভাসদ রূপে কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন। এবং এই যে আল-বেরুনি মূলত কখন ভারতে এসেছিল যদি বলি, তো মূলত এই যে সুলতান মাহমুদের যে ভারত আক্রমণ কাল চলছিল তখনই কিন্তু আল-বেরুনি ভারতে এসেছিলেন এবং তিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গা পরিভ্রমণ করেছিলেন এবং তার যে এই যে ভারত বিবরণী সম্পর্কে তার যে গ্রন্থ সেটা লিপিবদ্ধ করেছিলেন, মানে বিবরণ সেটা লিপিবদ্ধ করেছিলেন এই তহকিক ই হিন্দ বা তারিখ উল হিন্দ যে গ্রন্থটি রয়েছে তার সেখানে। তো মূলত সুলতান মাহমুদের ভারত আক্রমণের প্রাক্কালে ভারতের অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় কিন্তু আল-বেরুনির এই গ্রন্থটি। এবং এই গ্রন্থটি কিন্তু যে এই যে মানে মধ্যযুগের আদি মধ্যযুগ যেহেতু চলছে, সেই আদি মধ্যযুগের ইতিহাস জানার ক্ষেত্রে কিন্তু এই আল-বেরুনির গ্রন্থটি কিন্তু এক অমূল্য সম্পদ কিন্তু বলা হয়েছে। তাহলে প্রথমে ছিল হচ্ছে চৈনিক সাহিত্য, চৈনিক সাহিত্যের মধ্যে ছিল একটা ছিল হচ্ছে হিউয়েনসাং এবং একটা ছিল হচ্ছে ই সিং। তারপরে ছিল হচ্ছে আরবীয় সাহিত্য, আরবীয় সাহিত্যের মধ্যে প্রথমে ছিলেন সুলেমান, নেক্সট আরেকজন উল্লেখযোগ্য আরবীয় পণ্ডিত ছিলেন হচ্ছে আল-বেরুনি। তো আজকের যে দেশীয় মানে সাহিত্যিক উপাদান থেকে দেশীয় সাহিত্য নিয়ে তো আগের ক্লাসে আলোচনা করেছিলাম, আমি আজকের ক্লাসে আলোচনা করলাম বিদেশি সাহিত্য নিয়ে এবং পরবর্তী ক্লাসে কিন্তু আলোচনা করব প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি কী কী রয়েছে এই নিয়ে। আজকের ক্লাসটি কিন্তু এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তাদের জন্য আমাদের এই মেজর সাবজেক্টের কোর্স ফিটা একটু বলে রাখি দিই। মেজরের কোর্স ফি কিন্তু আমাদের রয়েছে শুধুমাত্র 99 টাকা। হ্যাঁ ঠিকই শুনছো তোমরা, শুধুমাত্র 99 টাকা। তো এই 99 টাকার বিনিময়ে কিন্তু তোমরা আমাদের থেকে মেজরের যে কোর্সটা রয়েছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছ এবং 99 টাকার বিনিময়ে তোমরা যারা আমাদের থেকে এই মেজর কোর্সটা আর কি নেবে তারা কিন্তু মাইনরের যে প্যাকেজটা রয়েছে সেটা কিন্তু বিনামূল্যে পেয়ে যাচ্ছ। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। আমাদের হেল্পলাইন নাম্বার হলো 6295916282 এবং 7076398606। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু একটুও দেরি না করে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।